So hello everyone, welcome to our channel Physics All Time. So everyone, আজকে আমরা যে টপিকটা করব পার্ট 3 কোয়ান্টাম থিওরি পার্ট 3 ক্লাস 12 এর, এবং এর আগে আমরা দুটো টপিক অলরেডি করে ফেলেছি। সেই টপিকের ভিডিও তোমরা যদি আগে থেকে দেখে থাকো, প্রথম টপিক হচ্ছে কোয়ান্টাম থিওরি এবং প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি এনার্জি এবং ওর সঙ্গে ফোটন কণা, এবং সেকেন্ড ভিডিওতে আমাদের হয়েছে পুরো আলো তড়িৎ ক্রিয়া সম্পর্কে, ফটো ইলেকট্রিক এফেক্টে। এবং আজকে 3 নম্বর ভিডিও হতে চলেছে। দুটো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখলে সুবিধা হবে। চলো, আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ নিয়ে টপিক, যেটা কিনা আমাদের 3 নম্বর পার্ট হতে চলেছে, ঠিক আছে। এবং এই যে পদার্থ তরঙ্গ রয়েছে, এই পদার্থ প্রথমে আমরা যে দুটো টপিকে পড়েছিলাম, যে আলো তড়িৎ ক্রিয়া, ফোটন কণা, কি পড়েছিলাম? ফোটন কণা সম্পর্কে। এই ফোটন কণা সম্পর্কে পড়ার সময় আমরা কি দেখেছিলাম? আলো এক প্রকার কি ছিল? আলো ছিল হচ্ছে তরঙ্গ ছিল। কি ছিল? আলো হচ্ছে তরঙ্গ, তরঙ্গ ছিল। কিন্তু কোয়ান্টাম থিওরি কি বলছে? আলো কিছু কিছু সময় তরঙ্গ, আবার কিছু কিছু সময় কি পার্টিকেল বা কণার প্রকৃতি থাকে। তাহলে দুটো ধর্ম হিসেবে কাজ করছিল, ঠিক আছে। তাহলে কি তরঙ্গ কণা রূপেও কাজ করে কিছু কিছু সময়। তাই আমরা এই কণাটাকে, আলো কণাটাকে আমরা নাম দিয়েছিলাম ফোটন কণা। কি নাম দিয়েছিলাম? ফোটন কণা। এবং তারপরে এটা হচ্ছে প্ল্যাঙ্কের যে রেডিয়েশন ল, সেই ল থেকে প্রথমে এই তরঙ্গ কণা রূপে কাজ করে সেটা এস্টাবলিশ হয়েছিল। এবং তার পরবর্তীকালে কি হয়েছিল? পরবর্তীকালে আইনস্টাইনের যে তড়িৎ ক্রিয়া সম্পর্কিত যে ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। এবং সেই তড়িৎ ক্রিয়া থেকে পুরোপুরিভাবে এই যে ফোটনের শক্তি থেকে শুরু করে সবকিছু, যে আলো তরঙ্গ যে কণারূপে কাজ করে, পুরোপুরিভাবে ব্যাখ্যা হয়ে গেছিল, ঠিক আছে। কিছুদিন পরে, যখন ওই সময় আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দেতে আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে বলেছিল, এর জন্য নোবেল প্রাইজও পেয়েছিল। কিন্তু এর কিছুদিন পরে দেখলেন কে? বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। কে দেখলেন? বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। লুইস ডি ব্রগলি কি দেখলেন? ডি ব্রগলি দেখলেন যে যে তরঙ্গ কণা রূপে যদি কাজ করছে, ঠিক আছে, তাহলে তো এটা পৃথিবীতে যে কোনো জিনিস আছে যেগুলো কি প্রতিসম। প্রতিসম মানে কি? যদি এই জিনিসটা ওই তরঙ্গ কণা রূপে কাজ করছে, এখানে আমি যদি বোঝাতে চাই, তাহলে কণাকে নিশ্চয়ই তরঙ্গ রূপে কাজ করতে পারে। মানে তরঙ্গ কণা রূপে কাজ করছে, তাহলে কোনো কোনো কণাও হতে পারে যেগুলো তরঙ্গ রূপেও তার ধর্ম থাকতে পারে। তার জন্য লুইস ডি ব্রগলি সেইগুলোকে নিয়ে এক্সপেরিমেন্টাল, তার যে পিএইচডি থিসিস ছিল, সেই পিএইচডি থিসিসে সেটাকে তিনি ভালো করে অ্যানালাইসিস করেছিলেন। এবং তারপর তিনি বলেছিলেন যে না না, কণাও কিন্তু তাদের তরঙ্গ ধর্ম রয়েছে, ঠিক আছে। মানে কণা মানে কিরকম কণা? সেই কণাগুলো হচ্ছে সাব অ্যাটমিক, মানে অ্যাটমিক কণা, যেগুলো কি পদার্থের মধ্যে থাকে। পদার্থের মধ্যে যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর মধ্যে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো থাকে, এই সাব অ্যাটমিক যে কণাগুলো, যাদের সাইজ খুবই ছোট, সেই কণাগুলো কিন্তু তারা তরঙ্গের রূপে বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। সেটা দেখলাম কে? বিজ্ঞানী লুইস ডি ব্রগলি দেখলো, ঠিক আছে। লুইস ডি ব্রগলি তখন বললো যে মানে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন এরাও তরঙ্গ রূপে কাজ করতে পারে। এবং এর কিছুদিন পরে বিজ্ঞানী ডেভিসন এবং গারমার যে এক্সপেরিমেন্ট করেছিল, সেই এক্সপেরিমেন্ট থেকে পুরোপুরিভাবে কণা তরঙ্গের যে বিহেভিয়ার করছে, সেটাও পুরোপুরিভাবে কিছু কিছু সময় যে বিহেভিয়ার করে কণা বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোমরা বলতে পারো, ইলেকট্রনও তরঙ্গের রূপে কাজ করে। সেটা হচ্ছে বিজ্ঞানী ডেভিসন এবং গারমারের পরীক্ষা থেকে কি হয়েছিল? প্রুভ হয়ে গেছিল। এবং আমরা বিজ্ঞানী ডিভিশনের গারমানের পরীক্ষার যে পুরো ডিটেলস, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এই ভিডিওতে শুধুমাত্র পুরো পদার্থ তরঙ্গের পুরো ডিটেলস পড়বো, এবং তাছাড়া যা যা আছে পদার্থ তরঙ্গ সম্পর্কে সেগুলো পড়বো। তাহলে ডিভিশনের গারমানের পরীক্ষা থেকে পুরোপুরিভাবে ডিভিশন এবং গারমারের এক্সপেরিমেন্ট থেকে পুরোপুরিভাবে হয়ে গেছিল যে কণা তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে ডেভিসন এবং গারমানের পরীক্ষা থেকে যে ইলেকট্রনের ডিফ্র্যাকশন হচ্ছিল, ডিফ্র্যাকশন মানে অপবর্তন হচ্ছে। অপবর্তন কার হয়? একমাত্র ওয়েভ বা তরঙ্গের অপবর্তন হয়। সেটা এক্স রে হোক, কোনো লাইট রে, যে কোনো হোক, তার কি হয়? অপবর্তন হয়। সেরকমই কণা মানে ইলেকট্রনের অপবর্তন হচ্ছিল। তাহলে ইলেকট্রন অপবর্তন হওয়া মানে ইলেকট্রন তরঙ্গের ন্যায় কাজ করছিল, তাই সেটা প্রুভ হয়েছিল। সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ভালো করে আলোচনা করবো, ডেভিসন গারমান এক্সপেরিমেন্ট নিয়ে। আজকে তাহলে এই ভিডিওতে প্রথমে বলে দিলাম যে ডি ব্রগলি এটা করেছিল। এবার আমরা কয়েকটা জিনিস দেখে নি, চলো।
তরঙ্গের কিছু আমরা ধর্ম বা বৈশিষ্ট্য দেখতে পাই বা প্রপার্টি, তরঙ্গের ধর্ম বা বৈশিষ্ট্য বলতে পারি। বৈশিষ্ট্য আমরা কয়েকটা দেখে নিই এবং আমরা দেখব প্রথমে তরঙ্গের বৈশিষ্ট্য যেগুলো আছে, যে মেন জিনিস তরঙ্গের মধ্যে কি কি ডিফাইন করলে তরঙ্গকে আমরা ফাইন্ড করতে পারি, ঠিক আছে। তাহলে সেই জিনিসগুলো লিখি। প্রথমেই বলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1 নম্বরে আসছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা ল্যামডা দিয়ে ডিফাইন করি। এগুলো প্রপার্টি বা যেগুলো দিয়ে তরঙ্গকে আমরা ফাইন্ড করে থাকি, ডিফাইন বলতে পারি। তারপরে কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা আমরা সেটাকে নিউ দিয়ে লিখি, কোনো কোনো সময় এফ দিয়ে কেউ লেখে, ঠিক আছে। এবার 3 নম্বরে আসছে তরঙ্গ বেগ, এটাকে ইউ দিয়ে লেখা হয়, লাইটের ক্ষেত্রে সি হবে। আর 4 নম্বরে হচ্ছে তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। আর 5 নম্বরে হচ্ছে তীব্রতা বা ইনটেনসিটি। এটা অ্যামপ্লিটিউডটাকে এ দিয়ে লেখা হয়, আর তীব্রতা বা তরঙ্গের তীব্রতা লিখতে পারে, শুধু তীব্রতা লিখতে পারে, এটা হচ্ছে আই দিয়ে লেখা হয়। তাহলে তরঙ্গে এই 5টা ধর্ম আছে। কি কি ধর্ম? একটা হচ্ছে তরঙ্গের, তাহলে কি কি ধর্ম রয়েছে? তরঙ্গের তাহলে কি ধর্ম রয়েছে? তরঙ্গে এখানে 3 নম্বর হবে। এটা তরঙ্গের কি কি ধর্ম রয়েছে? তরঙ্গের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটা থাকবে নিশ্চয়ই, তাহলে সেটা হচ্ছে ল্যামডা দিয়ে লিখি। 2 নম্বরে হচ্ছে কম্পাঙ্ক থাকবে, যেটা আমরা নিউ দিয়ে লিখি, কেউ কেউ এফ দিয়েও লেখে, কিন্তু আমরা যেহেতু এনার্জি দিয়ে আলো ফোটন কণাকে ফ্রিকোয়েন্সি নিউ দিয়ে লিখেছিলাম, তাই নিউ দিয়ে কম্পাঙ্ক এখানে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। এরপর তরঙ্গ বেগ কি দিয়ে লিখি? আমরা ইউ দিয়ে। তাই তরঙ্গ বেগও একটা থাকবে নিশ্চয়ই, তরঙ্গ একটা থাকবে যখন, তাহলে তরঙ্গের বেগও নিশ্চয়ই থাকবে। এবং 4 নম্বরে থাকবে তরঙ্গের বিস্তার, মানে তরঙ্গের বিস্তার এটাকে বলে অ্যাম্প্লিটিউড, কতটা তরঙ্গের বিস্তার হচ্ছে, ঠিক আছে। এবং তরঙ্গের ইনটেনসিটি থাকবে বা তীব্রতা। এই 5টা জিনিস তরঙ্গের বৈশিষ্ট্য বা ধর্ম, যেটা তরঙ্গকে চেনাবে, যেটা তরঙ্গ বা এটা ওয়েভ একটা, ঠিক আছে। সেরকমই তাহলে কি তরঙ্গ হচ্ছে একটা, যদি কোনো মনোক্রমাতে মানে সিঙ্গেল ওয়েভ, সেটা কি করে, সেটা অনেকটা দূর বিস্তৃত থাকে এবং এর মানে অনেকটা দূর বিস্তৃত থাকে, মানে এটা অসীমে ধরতে গেলে অসীম দূরত্বের মধ্যে বিস্তৃত থাকে, অনেক বড় স্পেস নিয়ে, কারণ যেখানে সেখানে তরঙ্গ ছড়িয়ে থাকতে হবে। এবার 2 নম্বর আমরা দেখবো তরঙ্গের হিসেবে, যেমন দেখলাম, এবার হচ্ছে আমরা কণার বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে। তাহলে আমরা তরঙ্গ দেখলাম, এবার দেখবো যে কণার বৈশিষ্ট্য বা পার্টিকেল, কণার ধর্ম বা বৈশিষ্ট্য। যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলোকে, সেইগুলো কি কণার মধ্যে থাকবে, যেগুলো দিয়ে আমরা কণাকে বুঝতে পারবো বা শনাক্তকরণ করতে পারবো, যে বৈশিষ্ট্যগুলো, এই জিনিসগুলো দিয়ে আমরা তরঙ্গকে কি করি, চিনতে পারি, যে ওয়েভলেন্থ আছে মানে তরঙ্গ, কম্পাঙ্ক আছে, তার তরঙ্গ বেগ আছে, ঠিক আছে। ধর্ম বা প্রপার্টি বা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো, ঠিক আছে। তাহলে কণা কি কি থাকবে? কণার থাকবে ভর থাকবে 1 নম্বরে, কি থাকবে? ভর। 2 নম্বরে আমরা লিখি, তাহলে ভর যদি থাকে তাহলে নিশ্চয়ই ভর বেগ থাকবে। 3 নম্বরে আমরা লিখি, তাহলে ভরকে আমরা, কণার ভরকে আমরা এম দিয়ে লিখি, আর ভর বেগ যেটা হয় সেটা আমরা পি দিয়ে লিখি, সেই পি দিয়ে লিখি। এবং 3 নম্বরে কণা কি থাকবে? 3 নম্বরে হচ্ছে কণার থাকতে পারে, 3 নম্বরে তলে লিখছি, 3 নম্বরে হচ্ছে কণার থাকবে গতিবেগ। এটা 2 নম্বরে অ্যাকচুয়ালি লিখলে ভালো হতো, অ্যাকচুয়ালি 2 নম্বরে লিখুন, পরপর লিখলে স্টেপ বাই স্টেপ ভালো হতো। তাহলে 2 নম্বরে আমরা লিখি গতিবেগ, গতিবেগ যেটাকে আমরা ভি দিয়ে লিখি, ভি দিয়ে লিখি, ঠিক আছে। 3 নম্বরে এবার লিখি ভরবেগ, লিখবো ভরবেগ, যেটাকে আমরা পি দিয়ে লিখি। আর 4 নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে শক্তি বা এনার্জি, যেটাকে আমরা ই দিয়ে লিখি। এবার দেখো, তাহলে তরঙ্গের আমরা বললাম তো 5টা জিনিস থাকে, যেগুলো দিয়ে তরঙ্গকে আমরা ডিফাইন করতে পারি, চিনতে পারি বা আমরা শনাক্তকরণ করতে পারি। সেরকমই মেন যে প্রপার্টি কণার থাকে, সেটা হচ্ছে কণার একটা ভর থাকবে, নির্দিষ্ট ভর থাকবে, এবং কণার একটা কি থাকবে? গতিবেগ থাকবে, যেটাকে আমরা
ভি দিয়ে লিখি আর ভরটাকে এম দিয়ে লিখি বা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। সেরকম কণা কি থাকবে, ভর বেগ থাকবে, যেটা আমরা পি দিয়ে লিখি। আমার 4 নম্বরে কি থাকবে, কণা হচ্ছে এনার্জি থাকবে, ঠিক আছে। এই 4টে জিনিস কণা হলে তার মধ্যে থাকবেই। এবং কণার আরেকটা জিনিস কি, কণা যেমন তরঙ্গ কি অনেকটা স্পেস নিয়ে, অনেকটা দূরত্ব বা অনেক বেশি জায়গা নিয়ে স্থান দখল করে থাকে, সেরকমই কিন্তু কণা একটা নির্দিষ্ট স্পেসিফিক খুব ছোট ক্ষুদ্র স্থানে থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কণা। তাহলে শক্তি যখন আসছে, আমরা কি করেছিলাম, আলোক শক্তি বা ফোটন কণা হিসাবে যখন দেখেছিলাম তখন কিন্তু আলোকের শক্তি এসেছিল, কিন্তু যখন তরঙ্গ হিসাবে দেখেছিলাম কখন, তখন কিন্তু শক্তির কোনো কথাই আসেনি, ঠিক আছে। যখন আমরা ফোটন কণা হিসেবে দেখেছিলাম তবে কিন্তু শক্তি কথাটা এসেছিল, নইলে কিন্তু আসেনি, এটা কিন্তু মনে রাখবো। তাই ফোটন কণা হিসেবে যখন দেখবো তখন শক্তি আসছে, কিন্তু যখন ফোটন কণা হিসেবে দেখছি না তরঙ্গ হিসেবে, তখন কোনো শক্তি কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তরঙ্গ এবং কণার মধ্যে যে স্পেসিফিক যে মেইন টার্ম বা প্রপার্টিগুলো ছিল সেগুলো। এরপর আমরা আরো কি জিনিস দেখব, এবার দেখবো আমরা যে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে আমরা বার করব। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমরা বার করবো, ঠিক আছে। এবার আমরা যখন ফোটন কণা করেছিলাম, যে প্ল্যাঙ্কের যে ইকুয়েশন ছিল, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, সেটা কি ছিল, ই ইকুয়ালস টু এইচ মিউ, যেখানে এইচটা কি ছিল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ছিল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ছিল কি, এইচ মিউ ছিল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এখানে ই ছিল এনার্জি, এনার্জিটা ফোটন কণা, মানে কোনো কণার ক্ষেত্রে তত এনার্জি কথাটা আসবে, নইলে এনার্জি কেন আসবে, তাহলে এনার্জি ছিল ফোটন কণা ছিল, আর ছিল ফোটন কণা ছিল। তো এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যার ভ্যালু কত, 6.6 × 10⁻³ জুল সেকেন্ড, ঠিক আছে। এবং এই যে মিউ যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কার ফ্রিকোয়েন্সি, যে ফোটন কণা ছিল সেই ফোটন কণার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যে ফোটন কণার ফ্রিকোয়েন্সি, সেটা কি ফ্রিকোয়েন্সি মানে সে ওয়েভের হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চলে এসেছিল। এবার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা যদি লিখি তাহলে কি হচ্ছে, এখানে এইচ যে সরি এখানে মিউ মানে কি, মিউ মানে ছিল সি বাই ল্যামডা ছিল, সি কেন, এখানে ফোটন কণার স্পিড লাইটের স্পিডের সমান, তাই সি বাই কি ছিল, সি বাই ল্যামডা ছিল। তাহলে আমরা এখান থেকে সি বাই এই ইকুয়েশন থেকে আমরা আনতে পারি ই ইকুয়ালস টু এইচ ইন্টু সি বাই ল্যামডা, এটা ছিল, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা ল্যামডার ভ্যালুটাকে বার করেছিলাম, ল্যামডার ভ্যালু কত এসেছিল, ল্যামডার ভ্যালু ছিল এইচ সি বাই ল্যামডা বাই কি ছিল, বাই ছিল ই, এখানে সরি এখানে ই হবে, ঠিক আছে। এবার এই যে ল্যামডা এলো, ঠিক আছে, সেই ল্যামডা আর এখানে ইটা কি, আইনস্টাইনের থিওরি অনুসারে ই ইকুয়ালস টু কি ছিল, mc স্কয়ার ছিল, ছিল কি ছিল না, আইনস্টাইনের থিওরি অনুযায়ী ই ইকুয়ালস টু mc স্কয়ার ছিল। তাহলে আমরা যদি ই এর জায়গায় mc স্কয়ার বসিয়ে দিই তাহলে কি হবে, mc স্কয়ার, তাহলে c c ক্যান্সেল আউট, তাহলে এখানে কি আসছে, h ইকুয়ালস টু mc আসছে। তাহলে অ্যাকচুয়ালি কি ইকুয়েশনটা এলো, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এলো ল্যামডা, মানে এটা আমরা হচ্ছে ফোটন করার সময় দেখেছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পারো ভালো, h mc এটা এলো, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে এলো, এখানে এটা কি, সিটা কি, স্পিড অফ লাইট বা ফোটন করার স্পিড। কিন্তু আমরা যদি সেম ইকুয়েশন থেকে আমরা পদার্থ তরঙ্গের ক্ষেত্রে বার করি, তখন কি হবে, পদার্থ নির্দিষ্ট একটা ভর থাকবে, চলে এলো হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থাকবে, কিন্তু স্পিডের জায়গায় আমরা ভি লিখবো, কেন, কারণ পদার্থ তরঙ্গের স্পিড আর লাইটের স্পিড সমান নয়, তাই আমরা এখানে ভি লিখবো, পদার্থের তরঙ্গের স্পিড, তাহলে এটা আমরা কি দেবো, ভি। তাহলে এই সি জায়গায় শুধু ভি করে দিলে এটা হয়ে গেল ডি ব্রগলি ওয়েভ লেন্থ বা ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি ডি ব্রগলি ওয়েভ লেন্থ হয়ে গেল এইটা, তাহলে এটা হয়ে গেল ডি ব্রগলি ওয়েভ লেন্থের ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা বার করে ফেললাম ডি ব্রগলি ওয়েভ লেন্থের ভ্যালু, সেটা কি হবে, এইচ বাই এম ভি, এইচ আপন কি এম ভি, এটা মনে রাখতে হবে, এখান থেকে অনেক কিছু প্রবলেম কিন্তু দেয়, ঠিক আছে। এবার এই যে ল্যামডা ইকুয়ালসটা বার করলাম, এটা থেকে আরেকটু ভালো করে আমরা ডিটেইলসে করি। তাহলে আমরা ল্যামডা ইকুয়ালস টু বার করে ফেললাম, কি বার করে ফেললাম, ল্যামডা ইকুয়ালস টু বার করে ফেললাম
ল্যামডা ইকুয়ালস টু বার করে ফেললাম এইচ বাই এম ভি। এই এম ভি মানে কি অ্যাকচুয়ালি কি হয়, মোমেন্টাম ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি। কি হয়, মাস মানে ভর ইনটু ভেলোসিটি, ভেলোসিটি বা গতিবেগও তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে মাস কি, মাস হচ্ছে এম, মাস বা ভর, তাহলে এম আর ভি, তাহলে এখানে এম ভি ইকুয়ালস আমরা পি ডাইরেক্টলি লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি তোমরা দেখো কি দেখো, যদি এই যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বার করছি, কার বার করছি, যে বস্তু তরঙ্গের, সেই তরঙ্গের যে পার্টিকেল, সেই পার্টিকেলটা যদি কি হয়ে থাকে, ইলেকট্রন হয়, সেই পার্টিকেলটা যদি ইলেকট্রন হয় তাহলে কি হবে, তাহলে ইলেকট্রন যদি হয় তাহলে আমরা একটা জিনিস বার করতে পারি। কি বার করতে পারি, তখন আমরা এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আরেকটু ভালো করে লিখতে পারি। তাহলে আমরা যদি ইলেকট্রনকে যদি ভি কোনো বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখি, বিভব প্রভেদ, যে ভি বিভব প্রভেদের মধ্যে কোনো ইলেকট্রনকে যদি রাখি, তার যে এনার্জি বা গতিশক্তি কি হয়, তার গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভিটা কি, তার ইলেকট্রনের গতিবেগ, সেটা সমান কার সঙ্গে সমান হয়, সেটা আমরা আলোক তড়িৎকে ভালো করে বলেছি লাস্টের দিকে, তোমরা দেখতে পাবে। সেটা হয় তার কার্য বা ওয়ার্ক ডান কত, ই ইন্টু ভি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, তার সঙ্গে সমান হয়। এখান থেকে আমরা যদি শুধু এম ভির ভ্যালু বার করতে চাই তাহলে কি হবে, আমরা এখান থেকে যদি এম ভিটা বার করি তাহলে কি হবে, তাহলে দেখো এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ই ভি হলো। এবার তাহলে আমরা যদি শুধু ভি স্কোয়ার বার করি তাহলে 2 ই ভি বাই এম হবে কি হবে না, হবে। তাহলে এরপর আমরা শুধু ভি যদি বার করি তাহলে কি হবে, ভি যদি বার করি তাহলে রুট ওভার 2 ই ভি হবে বাই এম হবে, এটা কি হলো, ভি হলো। এবার আমরা যদি এম ভি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, এম এর ভি এর সঙ্গে এমটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এম ভি সমান কি হবে, তাহলে রুট ওভার 2 ই ভি এম, আর যেহেতু এম একটা মাল্টিপ্লাই করছে সেটা ভিতরে ঢুকলে এম স্কোয়ার হয়ে যায় নিশ্চয়, যেহেতু রুটের ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে এম ক্যান্সেল আউট, তাহলে কি হলো রুট ওভার 2 এম ই ভি, ভিটা কিন্তু এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভিটা কি হয়ে গেল এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, নট ভেলোসিটি, ভেলোসিটিটা স্মল ভি। ঠিক আছে, তাহলে এম ভি এটা হয়ে গেল রুট ওভার 2 এম ই ভি, যেটা হচ্ছে পিও আমরা বলতে পারি, তাহলে এটা মোমেন্টাম, তাহলে এটা হয়ে গেল এই ভ্যালুটা। তাহলে আমরা এই যে ভ্যালুটা পি এর ভ্যালু এটা বার হলো ইলেকট্রনের ক্ষেত্রে, তখন আমরা এই পি এর জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে এই সাইডটা আমরা মুছে বসাচ্ছি, তাহলে কি হবে, ল্যামডা সমান কি ছিল, ল্যামডা সমান এইচ বাই এম ভি, তাহলে এম ভি বা পি এর ভ্যালু একই ব্যাপার, এইচ বাই পি। ঠিক আছে, এখানে আমরা তাহলে কি লিখতে পারি, এইচ লিখতে পারি, এম ভি বা পি এর এই জায়গায় যদি আমরা বসিয়ে দিতে পারি 2 এম ই ভি, তাহলে ল্যামডার ভ্যালু এটা আমরা বসিয়ে দিতে পারি, যেটা ডেভিসন গারমানের এক্সপেরিমেন্ট থেকে এসেছিল 12.24 বাই রুট ওভার ভি। অ্যাংস্ট্রম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক, অ্যাংস্ট্রম, এটা এসেছিল ডেভিসন গারমার পরীক্ষা। এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দেখবো পুরোপুরি ভাবে ডিটেলস। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের সঙ্গে কানেক্টেড বা রিলেটেড যে তরঙ্গ, পদার্থ তরঙ্গ, তার হচ্ছে আমরা পেয়ে গেলাম তার তরঙ্গ দৈর্ঘ্যের মান বা ভ্যালু পেয়ে গেলাম, ডিবগলি ওয়েভলেন্থের মান। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা আর একটু অন্য কিছু দেখে নিই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি। এবার আমরা দেখব যে পদার্থ তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আমরা আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব, যেমন ফোটন কণার ক্ষেত্রে দেখেছিলাম ফোটন কণার বৈশিষ্ট্য। তাহলে কি পদার্থ তরঙ্গের বৈশিষ্ট্য বলবো না, ধর্ম বলবো, কি কি ধর্ম বা প্রপার্টি পদার্থ তরঙ্গের মধ্যে রয়েছে যেগুলো নর্মাল তরঙ্গের ক্ষেত্রে নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমি লিখবো সেটা হচ্ছে পদার্থ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়।
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ চুম্বকীয় মানে কি ম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শর্ট ফর্ম দিতে পারো ইএম ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? লাইট ওয়েভ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার স্পিড কি? যার স্পিড হয় সি, যেটা আমরা কি লিখি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে স্পিড হয়, ঠিক আছে। কিন্তু পদার্থ তরঙ্গের স্পিড লাইটের স্পিডের সমতুল্য নয়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে সমতুল্য নয়, তাহলে পদার্থ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। ফার্স্ট প্রপার্টি আমরা এটা লিখলাম, ঠিক আছে, নোট করে নাও তোমরা, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় প্রপার্টিতে আমরা চলে যাই, চলো। দ্বিতীয় প্রপার্টিতে যাব, চলো। তাহলে কি দেখো, ল্যামডা সময় আমরা কি পেয়েছিলাম? ল্যামডা মানে আগে একটু লিখে নিই, পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি পেয়েছিলাম ল্যামডা ইকুয়ালস টু কি এইচ। আমি এটা সবার ক্ষেত্রে লিখছি, মানে এই শুধু ইলেকট্রনের হলে রুট ওভার ওটা লিখতে পারি এমবি, আর ইলেকট্রন হলে কি রুট ওভার 2m ইবি, এটাও লিখতে পারি, অসুবিধা নেই। যেহেতু ইলেকট্রনের ক্ষেত্রে হলে এটা কার? ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে হলে এটা তোমরা লিখবে এটা, আর এমনি ক্ষেত্রে হলে এটা তোমরা লিখতে পারো সকল যে রিলেটিভিস্টিক বা যে পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল আছে যার স্পিড নিয়ারেস্ট টু স্পিড অফ লাইট, মানে লাইটের স্পিডের কাছাকাছি যে অ্যাটমিক গুলো আছে, অ্যাটমিক পার্টিকেল গুলো, সেই পার্টিকেল গুলো হতে পারে। ইলেকট্রন হলে ওটা লিখবে। এবার এখান থেকে তোমরা কি বুঝছি? এখান থেকে যদি আমরা এইচ এর মান তো ফিক্সড, এইচ এর মানটা কি ফিক্সড। এবার এম এর ভ্যালু যত বাড়বে, মানে কি এম যত সাইজ, এম এর সাইজ যত বা আকার যত বাড়বে, প্লাস দিলাম মানে বাড়ছে, তাহলে কি হবে? তলারটার জিনিসটা বেড়ে যাবে। ধর তলার জিনিস যত বাড়বে তাহলে কি হবে? ল্যামডার ভ্যালু তত কমবে, মানে কি ল্যামডা তত কমবে, মানে কি তরঙ্গের দৈর্ঘ্য তত কমবে। কখন কমবে? যত বেশি বড় কি হবে পার্টিকেলটা হবে, তত বেশি পার্টিকেল বা কণারই তো ভর থাকবে, তরঙ্গের তো ভর থাকবে না। এবার ওই পার্টিকেলের সঙ্গে কানেক্টেড যে ওয়েভ, যেটা বলছি ডি ব্রগলি ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ লেন্থ, যে ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য, তার কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে মানে কি, একটা অনেক বড় যদি পার্টিকেল হয়ে যায়, মানে অনেক বড়, তখন তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওয়েভই কোনো ওয়েভই দেখতে পাচ্ছি না, বা কোনো ওয়েভই অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছে না, মানে কোনো ওয়েভই নেই বলতে গেলে। অনেক বড় হয়তো একটা কোনো পাহাড়, আমি বলে দিলাম অনেক বড় পার্টিকেল নয়, পাহাড়ের মধ্যে একটা টুকরো নিলাম পাথর, সেটা ধরতে গেলে একটা পার্টিকেলের মনের মধ্যে সমষ্টি। এবার সেই সব পার্টিকেলে কিন্তু পাওয়া যাবে না, কারণ অনেক বড় মাস হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সাইজের মধ্যে এলে ইলেকট্রন থেকে আস্তে আস্তে বড় হতে একটা নির্দিষ্ট সাইজ, মানে অনেক ছোট কণা, কিন্তু তবুও তাহলে কি হবে? এই যে ওয়েভলেন্থ পাওয়া যাবে না এক সময় এসে, কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়ে বললাম যে এত বড় একটা ইট বা পাথরের টুকরো নিলাম, পাহাড়ের টুকরো, ঠিক আছে, সেটা দিয়ে এক্সাম্পল দিয়ে বললাম। কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে যত মাস বাড়তে থাকবে বা ভর যত বাড়তে থাকবে, তত এই যে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে ছোট হতে থাকবে। এক সময় গিয়ে তরঙ্গের দৈর্ঘ্য আর পাওয়া যাবে না, মানে ওয়েভের কোনো আর ওর মধ্যে পাওয়া যাচ্ছে না, ওয়েভই দেখতে পাচ্ছে না, ঠিক আছে, মানে ওয়েভই নেই। তাহলে কখন? তাহলে একটা কথা তোমরা ভেবে দেখো, তাহলে যত মাস ছোট হবে, মানে মাস কম হবে, তখন আরো বেশি ছোট পার্টিকেলের ক্ষেত্রে মাস কম হচ্ছে, মানে ইলেকট্রন এরকম খুবই ছোট পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, এর থেকে ছোট পার্টিকেল তো প্রায় হয় না। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই তরঙ্গ বৈশিষ্ট্য কিন্তু সর্বাধিক হবে, কারণ এই তরঙ্গ ধর্ম তাদের মধ্যে সব থেকে বেশি থাকবে। যত আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে কি তরঙ্গের ধর্মটা কি আস্তে আস্তে কমতে থাকছে, একসময় তরঙ্গ বিলুপ্ত হয়ে যাচ্ছে ধরতে গেলে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বুঝলে যে মাস যত বাড়বে, এইটা তোমরা আমি যেটা বলছিলাম ইলেকট্রনের ক্ষেত্রে, সেই একই ব্যাপার 2m ইবি। তো এই ক্ষেত্রে এখানে বিভব প্রভেদ ভি, কিন্তু এম এখানেও তো এম আছে, এম যত বাড়বে সেই কমবে, ফিক্স ভ্যালু আস্তে কমতে থাকবে, সেই একই ব্যাপার হবে। তাহলে এই দুটো ধর্ম করলে আমরা 3 নম্বর আমরা ধর্ম পড়তে চলছি। একটা তরঙ্গের বেগ, তাহলে 3 নম্বর ধর্মের মধ্যে একটু তরঙ্গ বেগ নিয়ে আমরা বলবো, ঠিক আছে। তরঙ্গ বেগ
তাহলে তরঙ্গ বেগকে আমরা কি দিয়ে দিচ্ছিলাম, ইউ দিয়ে দিচ্ছি। তাহলে ইউ সমান কি হবে, ইউ সমান হবে মিউ আর ল্যামডা। মিউ মানে কি, তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বলে দিই এখন ডাইরেক্ট। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ কম্পাঙ্কের গুণফল হচ্ছে তরঙ্গ বেগ। ঠিক আছে, এবার দেখো আলোক তরঙ্গ হলে কি হতো, আলোক তরঙ্গ হলে এই যে স্পিডটা কত হতো, সি হতো। কারণ আলোক তরঙ্গের একটা কনস্ট্যান্ট কি, আলোক তরঙ্গ বা ফোটন কণা বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ তোমরা বলতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ক্ষেত্রে কিন্তু ফিক্সড, যেটা কি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কিন্তু ফিক্সড, সবসময় মনে রাখবে। কিন্তু যে কোনো আমরা পদার্থ তরঙ্গের ক্ষেত্রে তো আমরা লাইট স্পিডের সঙ্গে সমান নয়, আগেই বলেছি ফার্স্ট প্রপার্টিতে। তাহলে কি এর স্পিড কত হবে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এর স্পিড হবে ওই যে পদার্থ তরঙ্গ তার যে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্য তার গুণফলই হবে তরঙ্গ বেগ। কিন্তু আমরা যে এনার্জি যে ফর্মটা ছিল, চলো আমরা দেখে নিই। এনার্জি ফর্মটা কি ছিল, ই ইকুয়ালস টু কি ছিল, এইচ নিউ ছিল, এক নম্বর কথা, ই ইকুয়ালস টু এইচ নিউ ছিল। এবার আমরা যদি দেখি এই ইউ, এখানে আমরা যদি দেখি কি হবে, এই যে সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা কি আইনস্টাইন ল রিলেটিভিটি যে ল, সেখান থেকে কি ইকুয়ালস টু এমসি স্কোয়ার, যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল আছে তাদের মাসটা কি হয়, এনার্জি তো কনভার্ট হয়ে চেঞ্জ হতে থাকে, তাদের ক্ষেত্রে এনার্জি ইকুয়ালস টু এমসি স্কোয়ার হবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও এটা কি হবে, ইলেকট্রন বা সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে আমরা ইকুয়ালস টু কি লিখতে পারি, ই এর জায়গায়, এইটাও তো আমাদের বলেছে এটা কি প্ল্যাঙ্ক রেডিয়েশন থেকে এসছে, তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল তো করে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ধরেই দিই ইকুয়ালস টু এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচ মিউ হলো। তাহলে কি এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচ মিউ। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত পাচ্ছি আমরা এখান থেকে, মিউ ইকুয়ালস টু পাচ্ছি এমসি স্কোয়ার বাই কি পাচ্ছি, এইচ, এটা হয়ে গেল মিউর ভ্যালু। এবার আমার তরঙ্গ বেগ যেটা আছে সেই তরঙ্গ বেগের জায়গায় এই ভ্যালুটাকে, মিউর ভ্যালুটাকে পুট করে দিচ্ছি। তাহলে আর ল্যামডা সমান আমরা কি পেয়েছি মনে আছে, ল্যামডা সমান আমরা কি পেয়েছি, এইচ বাই এম ভি পেয়েছি কি পাইনি বলো, পেয়ে গেছি। মিউ ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ইউ ইকুয়ালস টু মিউ ইন্টু ল্যামডা, মিউ ইন্টু ল্যামডা কি হবে, এমসি স্কোয়ার বাই এইচ, এইচ ল্যামডা লিখে হচ্ছে এইচ ইন্টু কি এইচ বাই এম ভি, ল্যামডা ভ্যালু কি এইচ বাই এম ভি। এমটা কি, এমটা হচ্ছে মাস অফ পার্টিকেল বা পার্টিকেলের ভর, আর এই যে ভিটা কি, ভি বেগ বলতে পারো, কার গতিবেগ, ভি হচ্ছে পদার্থ যে পার্টিকেলের গতিবেগ ক্ষেত্রে। ঠিক আছে, এটা কি তরঙ্গ বেগ, মানে যে পদার্থ তরঙ্গটা আমরা পেলাম সেই পদার্থ তরঙ্গের বেগ। আর এই যে ভিটা, এটা কিন্তু কার বেগ, আমরা তখন বলছিলাম কি ইলেকট্রন হলে ইলেকট্রনের বেগ, মানে পার্টিকেল বা কণার বেগ এটা ভিটা। তাহলে এখান থেকে এইচ ক্যান্সেল আউট হয়ে যায় আর এম ক্যান্সেল আউট হয়ে যায়, তারপরে থাকে সি স্কোয়ার বাই ভি। তাহলে অ্যাকচুয়ালি ইউ ইকুয়ালস টু কি দাঁড়ালো আমার এসে, সি স্কোয়ার বাই ভি। তাহলে ভিটা কি, ভিটা গতিবেগ, আর সিটা কি, সিটা হচ্ছে আলোক তরঙ্গের গতিবেগ বা লাইট স্পিড বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতিবেগ, যার স্পিড কত হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, এখান থেকে তোমরা বুঝতে পারছো পার্টিকেলের স্পিড বা কোনো অ্যাটমিক পার্টিকেল ইলেকট্রনের স্পিড একটা নির্দিষ্ট আছে, যেটা কি লাইট স্পিডের থেকে বেশি নয়, মানে যে কোনো কণা, সাব অ্যাটমিক কণা, তার ভেলোসিটি মানে এই ভি কি, এখানে একটু ভালো করে লিখি চলো প্রথমে, এইগুলো আশা করি তোমরা নোট করে নিয়েছো, তোমরা বুঝতে পেরেছো। চলো একটু ভালো করে লিখে, ভালো করে বোঝার জন্য একটু ভালো করে লিখতে হবে। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কি পেলাম, দেখো ইউ ইকুয়ালস টু কি ছিল, ইউ ইকুয়ালস টু ছিল মিউ ইন্টু ল্যামডা, সেটা আমরা ভ্যালু কত পেয়েছি, এটা পেয়েছি সি স্কোয়ার বাই ভি। এখানে ভিটা কি, যেখানে ভিটা হচ্ছে পদার্থ বা কণার কি হচ্ছে, কণার বেগ, এটা হচ্ছে কণার বেগ আমরা পেয়েছি। ঠিক আছে, কণার বেগ। এবার কিন্তু একটা কণার বেগ কি হয়, একটা কণার বেগ
সেটা কি লাইটের স্পিডের থেকে কম হয় সবসময়, এটা মনে রাখতে হবে। লাইটের স্পিডের থেকে ইলেকট্রনের স্পিড কিন্তু কম, এটা মনে রাখতে হবে। কিন্তু লাইটের স্পিডে কাছাকাছি, কিন্তু লাইটের স্পিডের থেকে কম। তাহলে যদি এটা কম হয় তাহলে কি হবে, যদি অ্যাকচুয়ালি তোমরা এটা দেখো সি স্কোয়ার আছে, এটা যদি স্পিড ভি সমান সি হতো, মানে লাইটের স্পিডের সমান হতো, তাহলে আমরা ভি সমান সি এখানে একটা সি বসিয়ে দিতে পারতাম। তখন সি সি ক্যান্সেল করে তখন বলতে পারতাম যে এই যে তরঙ্গের বেগ সেটা লাইটের স্পিডের সমান। কিন্তু এর থেকে ছোট, মানে সি তো হচ্ছে না, তাহলে সি এর থেকে ছোট, সি এর থেকে ভি যখন ছোট হচ্ছে তাহলে কি বোঝাচ্ছে, ভি সি স্কোয়ার বাই ভি, ভিটা কি সি এর থেকে ছোট, তাহলে একটা টার্ম আর একটা সি স্কোয়ারকে আমরা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। মানে এখান থেকে ইউ যেটা আছে সেটা গ্রেটার দ্যান সি, মানে লাইটের স্পিডের থেকে একটা পদার্থ তরঙ্গের স্পিড অনেক বেশি, এটা বোঝাচ্ছে। কিন্তু প্রকৃতিতে কিন্তু লাইটের স্পিডের থেকে কোনো স্পিড বেশি নয়, এটা কিন্তু লাইটের স্পিডের থেকে কোনো স্পিড বেশি হতে পারে না। তাহলে তো আইনস্টাইনের টাইম মেশিন যেটা আছে, সেই টাইম মেশিন তো বানানো হয়ে যেত। তাহলে স্পিডের থেকে বেশি স্পিড হতে পারে না, মানে সি এর থেকে অ্যাকচুয়ালি একটা তরঙ্গের স্পিড, পদার্থ তরঙ্গের, একটা সিঙ্গেল পদার্থ তরঙ্গ বা মনোক্রোম্যাটিক পদার্থ তরঙ্গের স্পিড বেশি হয়ে যাচ্ছে। আমরা তো একটা তরঙ্গের ক্ষেত্রে বার করছি, স্পিডটা বেশি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। যেহেতু আমরা পদার্থ তরঙ্গ পড়ে এলাম, তাই পদার্থ তরঙ্গের যে থিওরিগুলো থেকে আমরা এটা বার করেছি, সেই হিসাবে কিন্তু এটা ট্রু, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা ট্রু হতে পারে না, বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা হয় না। প্র্যাকটিক্যাল মানে লাইট স্পিডের থেকে পদার্থ তরঙ্গের স্পিড কখনোই বেশি হতে পারে না। তাহলে দেখো, তাহলে কি জিনিসটা হচ্ছে, তাহলে এই ধর্ম থেকে কি বুঝলে তোমরা, ধর্মতে তোমরা লিখবে যে কণার বেগ এটা হয়, তাহলে পদার্থ তরঙ্গের যে বেগ এটা হয়, আর প্র্যাকটিক্যালি এই কণার বেগ কি হয়, আলোক তরঙ্গের থেকে বেশি হতে কিন্তু পারে না, এটা মনে রাখবে। আর এটা নিয়ে আমরা একটু ডিটেলসে পরিচয়। 3 নম্বর প্রপার্টি ছিল এটা, ঠিক আছে। আমরা আর একটা দুটো প্রপার্টি করে নিয়ে এটাকে নিয়ে করলে ভালো হতো। তাহলে 4 নম্বর প্রপার্টিটা করে নিয়ে তারপরে ওটাকে নিয়ে আমরা ডিটেলসে পড়ছি। তাহলে 4 নম্বর প্রপার্টি কি ছিল? 4 নম্বর প্রপার্টি হচ্ছে তরঙ্গ বেগ কিন্তু সমান না, পদার্থ তরঙ্গের তরঙ্গ বেগ কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়। কেন নয়? ধ্রুবক নয়। কিন্তু এই 4টে প্রপার্টি করলে মানে ধ্রুবক নয় মানে কি? ধ্রুবক নয় মানে পদার্থ তরঙ্গ ইউ প্লাস টু কি ছিল, সি স্কোয়ার বাই ভি। এবার কোনো একটা পার্টিকেল, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ভেলোসিটি একরকম, প্রোটনের ক্ষেত্রে ভেলোসিটি হয়তো একরকম হবে, নিউটনের ক্ষেত্রে ভেলোসিটি একরকম হবে। তাহলে বিভিন্ন ভেলোসিটির সময় বিভিন্ন ধরনের তরঙ্গ বেগ পাওয়া যাবে থিওরিটিক্যালি দেখতে গেলে, ঠিক আছে। তাহলে তরঙ্গ বেগ কিন্তু ধ্রুবক নয়, সেটা সেই পার্টিকেল বা সেই পার্টিকেলে কি ভেলোসিটির ওপর ডিপেন্ড করে, যে পার্টিকেলটাকে আমরা বার করছি পদার্থ তরঙ্গ, ঠিক আছে। মানে বুঝতে পারলে এই 4টে যে বৈশিষ্ট্য হলো, একটা তরঙ্গ বেগ, প্রথমে আমরা বললাম যে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নয়। 2 নম্বরে আমরা কি পড়েছি? 2 নম্বরে আমরা পড়লাম যে তরঙ্গের যে সাইজটা আর কি, পদার্থ তরঙ্গের যে সাইজ নিয়ে আমরা বলেছি যে মাস যত বেশি হবে তত পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকবে, এটা বললাম। 3 নম্বরে আমরা পড়লাম তরঙ্গ বেগটা নিয়ে, 4 নম্বর তরঙ্গ বেগ ধ্রুবক। এই 4টে প্রপার্টি মোটামুটি জানলে পদার্থ তরঙ্গের ধর্ম বা প্রপার্টি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমাদের যে কেসটা নিয়ে আমরা একটু করছিলাম, এই কেসটা কি ছিল? এটা ছিল যে প্র্যাকটিক্যালি তো ইউ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ভি যদি হয়, তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে ইউ হচ্ছে সি, মানে প্র্যাকটিক্যাল লাইটের স্পিডের থেকে বেশি হয়ে যাচ্ছে, স্পিড অফ লাইটের থেকে পদার্থ তরঙ্গের স্পিড বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা তো কোনোভাবেই ট্রু হতে পারে না প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি ওরকম ভাবে এসছে, সেই ক্ষেত্রে ট্রু, কিন্তু প্র্যাকটিক্যালি ট্রু হতে পারে না। তাহলে অ্যাকচুয়ালি কি? তাহলে অ্যাকচুয়ালি কোনো একটা ঘটনা কিছু আছে, চলো সেটা আমরা দেখি। সেটা কি হয়েছিল? সেটা হচ্ছে বিজ্ঞানী সরেঞ্জা তার কোয়ান্টাম থিওরি থেকে সেটাকে দূর করেছিল। কিভাবে দূর করেছিল দেখো, বলেছিলেন যে একটা সিঙ্গেল যখন ওয়েভ থাকবে, সেই ওয়েভের ক্ষেত্রে আমরা যদি পদার্থ তরঙ্গ বার করতে চাই, তাহলে সেই সিঙ্গেল ওয়েভটা কি, একটা সিঙ্গেল ওয়েভ কি কোথায় থাকে? সিঙ্গেল ওয়েভ অনেকটা দূর অবধি বিস্তার করে, অনেক বড় অসীম দূরত্ব অবধি থাকতে পারে সিঙ্গেল ওয়েভ, মনে রাখতে হবে। কিন্তু পদার্থ তরঙ্গ তাহলে কি করে? পদার্থ তরঙ্গকে তো পদার্থকে কি করে বোঝায় যে এই পদার্থটা এখানে আছে, তাহলে তার রিলেটেড তার চারিপাশে থাকার দরকার। কিন্তু সেই তরঙ্গ যদি অসীমে থাকে, পদার্থ কি অসীম, সরি পদার্থ নয়, কণা কি অসীম দূরত্ব অবধি থাকবে? থাকবে না। আমরা কি কণা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, মানে একটা নির্দিষ্ট লোকেশন অনুযায়ী থাকবে,
সেখানে কি থাকবে, কণা থাকবে, তার আশেপাশে নিশ্চয়ই তার যে ওয়েভ বা পদার্থ তরঙ্গ সেটা থাকা দরকার, বা সেটা কোথায় আছে সেটা বোঝার জন্য। কিন্তু এটা যদি অসীমে থাকে তাহলে সেটা কোনোভাবেই কণাকে রিপ্রেজেন্ট করছে না, বা কণাকে বলছে না যে এখানে কণা আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কণাকে কখনোই যে কোথায় আছে সেটা বোঝাতে পারে না, ঠিক আছে। তাহলে কণাকে বোঝানোর জন্য কি হবে, তাহলে বিজ্ঞানী শ্রোডিঙ্গার তখন বললে যে অনেক বড় অনেক যে তরঙ্গ আছে, পদার্থ তরঙ্গ, একটা তরঙ্গ থাকে না, একটা কণার সঙ্গে একটাই মনোক্রোমাটিক তরঙ্গ থাকে না, তার সঙ্গে অনেকগুলো তরঙ্গ থাকে, এরকম ভাবে অনেকগুলো তরঙ্গ থাকে, ঠিক আছে। যেগুলো মিলিয়ে কি করে একটা গ্রুপ তৈরি করে, ঠিক আছে। এরকম ভাবে অনেক তরঙ্গ যেগুলো কি উপরিপাতের নীতি অনুযায়ী কিন্তু একসঙ্গে কম্বিনেশন হয়ে যায়, এরকম ভাবে কম্বিনেশন হয়ে একটা গ্রুপ তৈরি করে। সেটা যদি আমরা একটু ভালোভাবে করি তাহলে তোমরা সেটাকে তরঙ্গ পুলিন্দা বা গ্রুপ অফ ওয়েভ বলতে পারো, ঠিক আছে। সেটা কিরকম হবে, এরকম যদি হয়, আমরা যদি গ্রুপটাকে আঁকি তাহলে সেটা হচ্ছে এরকম, এরকম ভাবে একটা গ্রুপ তৈরি করবে, যেটা কিনা একটা সিঙ্গেল ওয়েভের থেকে এর যে গ্রুপ ভেলোসিটি, মানে একসঙ্গে অনেক ওয়েভ ট্রাভেল করছে, সেটাকে মিলিয়ে তার মধ্যে একটা পার্টিকেল রয়েছে এটা বোঝাচ্ছে। আর যে গ্রুপ ভেলোসিটি বা তরঙ্গের যে গ্রুপের যে বেগটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রুভ করে পাওয়া গেছে যে ভি আর ভিজি মানে গ্রুপ ভেলোসিটি অফ ওয়েভ, ওয়েভের গ্রুপ ভেলোসিটি আর পার্টিকেলের যে স্পিড সেটা সমান। তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যদি গ্রুপ অফ ওয়েভে মানে ভিজি স্পিড আর পার্টিকেলের স্পিড সমান, মানে কি পার্টিকেলটা কোথায় আছে, এই ওয়েভগুলো মানে অনেকগুলো ওয়েভ মিলিয়ে যে গ্রুপ অফ ব্রাঞ্চ বানিয়েছে সেই ব্রাঞ্চটা পার্টিকেলটাকে নির্দেশ করছে, এটা এখানে আছে এটা ওখানে। কিন্তু এই গ্রুপ অফ ওয়েভ একসঙ্গে অসীমে থাকতে পারে না, একটা হলে অসীমে থাকতে পারে, গ্রুপ অফ ওয়েভ একটা ব্রাঞ্চ করছে, সেটা কোনো অসীমে থাকতে পারবে না। সেটা কি করছে, একটা ব্রাঞ্চ করে একটা পদার্থকে ইন্ডিকেট করছে যে এখানে আছে পদার্থটা বা এখানে আছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে মুশকিলটা হচ্ছিল এখানে, যে স্পিড লাইট স্পিডের থেকে বেশি, সেই মুশকিলটা এখানে সলভ হয়ে গেল। কে বলেছিল, বিজ্ঞানী শ্রোডিঙ্গার বলেছিলেন তার কোয়ান্টাম থিওরি দিয়ে, ঠিক আছে। সেই শ্রোডিঙ্গার এইগুলো নিয়ে তোমরা হায়ার ফিজিক্স যখন পড়বে তখন অনেক কিছুই পড়বে। তাহলে একটা পার্টিকেলকে ইন্ডিকেট কিভাবে করছে, একটা গ্রুপ অফ যে ওয়েভের ব্রাঞ্চ সেটা একটা পার্টিকেলকে ইন্ডিকেট করে। একটা ওয়েভ কখনো একটা পার্টিকেলকে ইন্ডিকেট করতে পারে না, কেন পারে না, কারণ একটা ওয়েভ কি করে, একটা ওয়েভ অনেক দূর অব্দি বিস্তৃত থাকে, সেটা তাই পার্টিকেলের লোকেশনকে ঠিক করে ট্র্যাক করতে পারে না। তাহলে তোমরা আসলে বুঝলে। আর তার স্পিডটা তাই এতক্ষণ ধরে আমরা থিওরিটিক্যালি ঠিক করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল হিসেবে সেটা হয় না। সেটা যে ভুল বা ভ্রান্তিটা কিভাবে দূর হলো, এটা দূর হলো শ্রোডিঙ্গারের যে মতবাদ ছিল, সেই মতবাদ থেকে যখন তিনি বললেন আইনস্টাইন থিওরি বা যে কোনো থেকে সবকিছু দেখে তিনি যে থিওরিটা দিলেন, সেখান থেকে যে পার্টিকেলের স্পিড এবং পার্টিকেল বা কণার স্পিড এবং এই গ্রুপ অফ স্পিড সেম হয়েছে, মানে পার্টিকেলকে নির্দেশ করছে, এখান থেকে সবকিছু তাহলে সলিউশন হয়ে গেল। এবার আরেকটা লাস্ট জিনিস আমরা যেটা দেখবো, সেটা দেখবো যে আমাদের যে অ্যাটমিক যে অরবিট থাকে বা স্পিড যে কক্ষগুলো থাকে, সেই কক্ষ একটা নিউক্লিয়াস থাকলো, চারিপাশে তো ইলেকট্রন তো থাকবে। ইলেকট্রন, এই যে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন যে থাকবে সেই ইলেকট্রন গুলোর সঙ্গে, তার ইলেকট্রন কি সাবঅ্যাটমিক পার্টিকেল হলো, তার নিশ্চয় কি থাকবে, পদার্থ তরঙ্গ থাকবে। তাহলে বিজ্ঞানী ডি ব্রগলি আরেকটা হাইপোথিসিসে কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে প্রথমে আমরা বোরটাকে নিয়ে বলি, বোর বলেছিলেন, বিজ্ঞানী বোর তার তিনি যে মতবাদ দিয়েছিলেন সেটা কি ছিল, সেটা ছিল যে ভরবেগ, কৌণিক ভরবেগ, কোন কক্ষপথ ইলেকট্রনের কক্ষপথের কৌণিক ভরবেগ কার সঙ্গে সমান হতে হবে, h/2π সরল গুণিতকে থাকবে, কার সঙ্গে 2π, h/2π, h/2π এর সঙ্গে সরল গুণিতকে থাকবে, এটা এনটা কিরম হতে পারে, এন কখনো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম ভাবে হতে পারে। মানে সেই সব কক্ষে ইলেকট্রন থাকবে যাদের কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ h/2π হতে পারে যখন n = 1, আবার nh/π হতে পারে যখন n = 2, nh তারপরে আবার কি 3h/2π
যখন n ইকুয়ালস টু 3, এগুলো কার মান বার করছি? mvr বা কৌণিক ভরবেগ, mvr বা কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ যখন আমরা বার করছি, সেই এটা কার বোরের তথ্য অনুযায়ী পাই যে ইলেকট্রনগুলো যেসব অরবিটে থাকতে পারবে সেই সব অরবিটে কৌণিক যে ইলেকট্রনের ভরবেগ হবে সেই ভরবেগটা কার সঙ্গে সরল গুণিতক হতে হবে? সরল গুণিতক হতে হবে এই যে h/2π, h/2π এর সঙ্গে সরল গুণিতক হতে হবে। সরল গুণিতক, যেখানে সরল গুণিতকটা কি বোঝাচ্ছে? m বোঝাচ্ছে। কিরকম ভাবে? 1 2 3 4 যা ইচ্ছা হয়ে একটা অরবিটের ক্ষেত্রে এক রকম বোঝাচ্ছে, এটা সরল গুণিতক। তাহলে অ্যাকচুয়ালি তাহলে বোর্ডের তথ্যটা আমরা কি পুরো এখানে লিখে দিই, যে লটা আমরা পেলাম সেটা হচ্ছে m তাহলে তাহলে বোর্ড তথ্য অনুযায়ী আমরা কি পেলাম? ইলেকট্রন সেই সব কক্ষপথে থাকবে যাদের কৌণিক ভরবেগ, এটা কি কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ কি হবে? কৌণিক ভরবেগ হবে nh/2π এর সঙ্গে সরল গুণিতক, যেখানে n টা বোঝাচ্ছে সরল গুণিতক, মানে 1 2 3 4 করে n এর ভ্যালু হবে। ঠিক আছে, এরপরে ডিবগলি যখন ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ নিয়ে চলে এলেন, তখন কি বললেন যে ইলেকট্রন সেই সব কক্ষে থাকতে পারবে যেসব কক্ষপথে কি হবে। এরপরে ডিবগলির যে হাইপোথিসিস বলে, এটাকে কি বলে? ডিবগলির হাইপোথিসিস, ডিবগলি হাইপোথিসিস। ডিবগলি পিএইচডি করার সময় যে থিসিস করছেন তখন এই থিওরি এনেছে। ডিবগলি হাইপোথিসিস থেকে কি বলা হচ্ছে? বলছে যে ডিবগলি ইলেকট্রন সেই সব কক্ষপথে থাকতে পারবে যেসব কক্ষপথের পরিধি, একটা আমরা কি কক্ষপথগুলো কি রাউন্ড হিসেবে আমরা ধরি, ঠিক আছে? তাহলে রাউন্ড হলে কি হয়? কক্ষপথের পরিধি কি 2πr হয় নিশ্চয়ই, কি হয়? 2πr, তাহলে 2πr তার পরিধি। তাহলে কি হবে? ইলেকট্রন সেই সব কক্ষপথে থাকতে পারবে, সাইকেলের পরিধি হয় 2πr, তোমরা সবাই জানো আশা করি। এবার 2πr, তাহলে সেই সব কক্ষপথে থাকতে পারবে যেসব কক্ষপথে কি সেই সব কক্ষপথের সঙ্গে জড়িত যে পদার্থ তরঙ্গ, সেই তরঙ্গের সরল গুণিতক হতে হবে। যে তরঙ্গ কি ইলেকট্রন, তাহলে সেই সব কক্ষপথে থাকবে যেসব কক্ষপথের পরিধি ইলেকট্রনের সঙ্গে জড়িত যে পদার্থ ম্যাটার ওয়েভ, সেই ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গের দৈর্ঘ্যের সঙ্গে সরল গুণিতকে থাকবে। তাহলে ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, ল্যামডা কি সরল মানে কি সরল গুণিতকে থাকবে সেই সব কক্ষের পরিধি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে এটা কি এনটা কি হবে সেরকম 1 2 2, তাহলে কি হবে 2πr কিরকম হবে? 2πr হবে কখনো 2 1, কখনো ল্যামডা হবে, কখনো হবে 2πr ইকুয়ালস টু 2 ল্যামডা, কখনো 2πr ইকুয়ালস টু হবে 3 ল্যামডা, এরকম হবে। সেই সব মানে তাহলে কি হলো? সেই সব ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গের সঙ্গে সরল গুণিতকে কি হচ্ছে? এই যে রেডিয়াস তো ফিক্সড। কেন ফিক্সড? কারণ সাইকেলের রেডিয়াস 2πr, রেডিয়াসের উপর নির্ভর করে, সরি রেডিয়াস বলছি, পরিধি তো ফিক্সড 2πr, আরটা যত হবে প্রত্যেকটা পরিধি কার উপর ডিপেন্ড করছে? ওই পদার্থ তরঙ্গের ল্যামডার উপর ডিপেন্ড করছে। পদার্থ তরঙ্গের দৈর্ঘ্য কিন্তু ওখানে সবসময় সেম রয়েছে, দেখো ল্যামডাই রয়েছে। তো ল্যামডা কি হচ্ছে? কখনো কিন্তু হাফ ল্যামডা হচ্ছে না, কি হচ্ছে? 1 ল্যামডা, কখনো 2 ল্যামডা, কখনো 3 ল্যামডা, মানে পদার্থ তরঙ্গের দৈর্ঘ্যের সঙ্গে সরল গুণিতক আছে। কি আছে? এই যে ইলেকট্রন রয়েছে কক্ষপথে, সেই কক্ষপথের পরিধি, এই পরিধি রয়েছে এর সঙ্গে যে ইলেকট্রনের যে ওয়েভ রয়েছে, সেই ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে? সরল গুণিতকে থাকবে পরিধির সঙ্গে। পরিধির ভ্যালুটা কি? তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক, এটা বলছি। তাহলে আমরা দেখো বোর ঠিক বলেছিল না ভুল বলেছিল সেটা আমরা আনবো, মানে ডিবগলি থেকে বোরের থিওরিটা আমরা প্রুভ করবো এবার। চলো তাহলে কি ডিবগলি থিওরি অনুযায়ী এটা দিচ্ছি না অ্যারোটা, তাহলে কি হয়ে গেল? 2π = n ল্যামডা। এবার আমরা সেখান থেকে বোরের থিওরি আনবো। দেখো চলো, খুবই ইজি, ঠিক আছে? এটা থাক পাশে, দেখতে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে সুবিধা হবে। তাহলে ডিবগলি তাহলে তথ্য অনুযায়ী কি এলো? 2πr = কি হয়? n ল্যামডা। আমরা এতক্ষণ ধরে কি পড়েছি? ল্যামডা মানে পদার্থ তরঙ্গ, ল্যামডা সমান কি পড়েছি আমরা? ল্যামডা সমান পড়েছি h/কি পড়েছি?
এইচ বাই এম ভি। এতক্ষণ পড়ে এসছি কি পড়ে আসি তোমরা বলো? পড়ে এসছি তো? তাহলে পড়ে এসছি ল্যামডা ইকুয়ালস, এটা কি পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ম্যাটার ওয়েভে বা ডিবগলি ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু। তাহলে এই ল্যামডার জায়গায় আমরা পুট করে দিতে পারি ভ্যালুটা। তাহলে আমরা কি পাবো? 2 পাই আর ইকুয়ালস টু এন ইন্টু এইচ বাই এম ভি। পাচ্ছি পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এই এম ভিটাকে এবার এবার মাল্টিপ্লাই করে দিই আরটাকে রেখে, তাহলে এম ভি আর হলো, আরটাকে যদি রেখে মাল্টিপ্লাই করি তাহলে এম ভি আর হলো। আর 2 পাইটাকে তলায় নিয়ে আসি, তাহলে 2 পাইটাকে তলায় আনছি, এবারে কি করে আছে? এন এইচ করে আছে, তাহলে এন এইচ করে থাক আর 2 পাইটা নিচে নাও। তাহলে নিয়ে আসলাম তো, আনার পর আমরা এখনো দেখছি, তাহলে চলো এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এটা কে বলেছিল? কে বলেছিল? এটা কে বলেছে? বোর বলেছে। তাহলে বোরের থিওরি চলে এলো কার থেকে? ডি বগলি থেকে বোরের থিওরি এখানে চলে এলো। তাই ডি বগলি থেকে বোরের থিওরি এলো মানে কি? বোরের যে কোয়ান্টাম বোরের যে তথ্য ছিল, সেই তথ্যের সঙ্গে ডি বগলিরও ইলেকট্রন ইলেকট্রন অরবিট যুক্ত যে থিওরি, সেটা কি হলো? সেটা কি প্রুফ হয়ে গেল। তাহলে বোর আর ডি বগলির মধ্যে এই রিলেশন এখানে চলে এলো। এটা অনেক সময় পরীক্ষাতে দেয় 2 নম্বরে কোশ্চেন হিসেবে, ঠিক আছে? তাহলে তোমরা ডি বগলি থেকে বোর কিভাবে করতে হচ্ছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে প্রুফ হয়ে গেল বোর্ডের থিওরি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, এবং আরও যদি কোনো ভিডিও, যে টপিকের উপর তোমরা ভিডিও পেতে চাও সেই জন্য কমেন্ট করতে পারো কমেন্ট সেকশন বক্সে, ঠিক আছে? এই পর্যন্ত আজকের এই ভিডিও। সো টাটা, বাই বাই।